স্বাগত এখন সকালে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মজুরি বৃদ্ধির হারের তুলনায় দ্রুত গতিতে বাড়ছে মূল্যস্ফীতির হার, অর্থাৎ মানুষের আয় যতটুকু বাড়ছে তার চেয়ে অনেক বেশি বাড়ছে তাদের ব্যয়। কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের 4 থেকে 5,000 কোটি টাকার বাজার। এইবার 4 থেকে 5,000 কোটি দূরে থাকুক, আমরা 1,000 কোটি টাকার মধ্যে আসতে পারবো কিনা আমরা সবাই সন্দিহান। আমি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা হিসেবে আমার জন্য অনেক কঠিন হয়ে পড়তেছে। একটা সুন্দর সাবলীল অর্থনীতিতে সেই পরিবেশটা হলো তখনই হবে যখন মজুরির হারটা মূল্যস্ফীতির হারের চাইতে অন্ততপক্ষে 2 থেকে 3% বেশি হবে। দেশে 4 বছরে মূল্যস্ফীতি দ্বিগুণ হলেও এ সময় মজুরি বেড়েছে মাত্র 1%। এর নেতিবাচক প্রভাব পড়েছে ক্রয় ক্ষমতায়, ঈদে বেচা বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। এখন সকালে এ নিয়েও থাকছে প্রতিবেদন। আমার দাদার কাছে শুনেছি হাড়ের জন্য খেয়েছে, উনি বেঁচে ছিলেন তখন। আমার চাচা শুনেছি হাড়ের জন্য খেয়েছে, ওই সূত্র ধরে আমরা খাই, আমাদের হাড়ের কোনো চিকিৎসা করতে হচ্ছে না। আয়ুর্বেদিক বা ইউনানি যে একটা সেক্টর আছে বা সেটাতে যে টিকিট কাটলে সেখানে যে ওষুধ বা ডাক্তার এখানে আছে সেটা সাধারণ জনতা এখন জানে না। করোনা প্রতিরোধে বা করোনা মোকাবেলায় ন্যাচারাল মেডিসিনের উপর শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী একটা নতুন নবজাগরণ সৃষ্টি হয়েছে। প্রাচীন ভেষজ চিকিৎসাকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে সরকারের উদ্যোগ থাকলেও ঘাটতি আছে প্রচেষ্টায়। এরপরও ধীরে হলেও বাড়ছে ভেষজ ওষুধের বাজার। এ খাত থেকে বছরে সরকারের রাজস্ব প্রায় 2,500 কোটি টাকা। সম্ভাবনাময় ভেষজ চিকিৎসাকে স্বাস্থ্যসেবায় মূলধারায় আনতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। এ নিয়েও এখন সকালে থাকছে প্রতিবেদন। তবে শুরুতে এই মূল্যস্ফীতির কারণে জনজীবন ও ঈদ কেনাকাটায় যে প্রভাব পড়েছে সেই প্রসঙ্গ। উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর। দায় দেনা মাথায় নিয়ে চলছে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের সংসার। কমছে সঞ্চয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত 4 বছরে মূল্যস্ফীতির হার দ্বিগুণ হয়েছে, কিন্তু মানুষের আয় স্থবির হয়ে পড়েছে। ফলে এই ঈদের কেনাকাটা নিয়েও তেমন উৎসাহ নেই। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী গত ঈদের তুলনায় এবারের ঈদে বিক্রি কমেছে প্রায় 50 থেকে 80%। বাকিটা জানাচ্ছেন বেলায়েত হোসাইন। পূব আকাশ থেকে উত্তাপ ছড়ানো শুরু করেছে সূর্যি মামা। মেঘনার জলেও তখন উত্তাল ঢেউ। এখানে জল ও জালের কাব্যে লেখা হয় কত শত মানুষের আমিষ যোগানের গল্প। জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে যারা সময়ের হিসেব মেলান তাদেরকে আমরা এক শব্দে বলি জেলে। মাছের নেশায় যাদের দিবারাতি কাটে, তা কি শুধুই নেশা, নাকি মাথায় ভর করে আছে মহাজনের দাদনের টাকা? প্রতিদিনই রাজ্যের সকল দুশ্চিন্তা নিয়ে মেঘনা পাড়ের জেলেদের সঙ্গে মাছ ধরতে আসেন রিপন ব্যাপারীও। একদিকে মহাজনের দাদন পরিশোধের দায়, অন্যদিকে ছেলে মেয়ে বউ স্বজনদের 3 বেলা আহার জোগাড়ের লড়াই। আমরা একটু দেখতে চাই রিপন ব্যাপারীর থলেতে আজ যতটুকু মাছ উঠল তা দিয়ে তার কত টাকা আয় হলো আর কত টাকা ব্যয়। হলুদ মরিচ পেঁয়াজ টেয়াজ কিনলাম, চাউল কিনলাম, টাকা নাই আমার লগে টাকা আছে 20 টাকা। তা আমার লগে একটা বাগি আছে, আমার একটা ছেলে আছে, আমি ছেলের কি দিমু আর বাগিরে কি দিমু। রিপন ব্যাপারীর মতো নিম্ন আয়ের বেশিরভাগ মানুষেরই জীবন চলছে এখন দায় দেনা মাথায় নিয়ে। নদীতে গেছি 2 জোবায়, তেল ফুরছি 600 টিয়ার, মাছ পাইছি 900 টিয়ার। 900 টিয়ার মাছ পাইয়া চার দোয়ানো দিয়েছি 200 টিয়া, আমরা নিচ্ছি 100 টিয়া তেলের দোয়ানো দেয় না। বাড়ির কোনো বাজার সদায় নিতে পারি না। আমরা দিন দিন দেনা থাকি, প্রতিদিন দেনা থাকি, দোকানও দেনা বাজাই, সমিতি কিস্তি দিতারি না। পবিত্র ঈদুল আজহা যখন দরজায় কড়া নাড়ছে, তখন কেমন চলছে ঈদের বাজার? বেচা বিক্রি কি আগের মতোই আছে, নাকি অলস সময় পার করছেন ব্যবসায়ীরা? রাজধানীর গুলিস্তান বঙ্গবাজারের এনএক্স টাওয়ার, প্রতিদিনই এখানে শত কোটি টাকার উপরে টালিখাতায় হিসেব মেলান পাইকার ব্যবসায়ীরা। সাধারণত ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় বেচা কেনা একটু কমই হয়ে থাকে, কিন্তু তাই বলে এতটা কম? আজকে আমার এই দোকানটায় 2,000 টাকা সকাল থেকে সেল হয়েছে, যেখানে নর্মালি আমাদের পাইকারি সেল 1.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা হয়, পাইকার হয়। গত বছর 100 টাকা আমরা বিক্রি করি, এই বছর 40 টাকা বিক্রি করতে পারতেছি। আর যা 40 টাকা নিচ্ছি ওই টাকাটাও পাচ্ছি না, কারণ খুচরাদের বেচা কিনা নাই বললেই চলে। এবার তাহলে একটু ঈদের খুচরা বাজার ঘুরে দেখা যাক। রাজধানীর নিউ মার্কেট, হোক না ঈদুল আজহা কিংবা হোক না আয় রোজগারের দুর্দশার সময়, তাই বলে সন্তানের আবদার মেটাতে চায় না কোন বাবা। স্ত্রী সন্তান ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসছি, কিন্তু আসলে সব জিনিসের যে দাম তাতে সাধ্যের বাইরে চলে গেছে।
গত 2 দিন আগের নিউ মার্কেটের এই চিত্র জানান দিচ্ছে কতটা খারাপ সময় যাচ্ছে মানুষের। ঈদের ঠিক আগ মুহূর্তে এমন ক্রেতাবিহীন নিউ মার্কেট শেষ কবে দেখেছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন গত বছর এই সময়ে ঈদের কেনাকাটা ছিল পুরো দমে, ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে দোকানিদের। কিন্তু এবছর বিক্রি নাটকীয়ভাবে কমেছে। বেতন পাওয়া যায় মানুষ খাবে নাকি মার্কেটিং এসে মার্কেটিং কেনাকাটা করবে? ওইরকম মানুষ যদি খাইতে না পারে মানুষ কিভাবে কেনাকাটা করবে? ঈদের যে বেচেন একটা আমাদের চাহিদা থাকে না, ঈদে আমরা বেচেন আমাদের বার্থডে সেল থাকবে 1,50,000 এরকম, ওই জায়গায় আমার সেল হয় 10,000 টাকা, 5,000 টাকা সেল হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির দেয়া তথ্য মতে ঈদকে কেন্দ্র করে সারা দেশে 56 লাখ ছোট বড় দোকানে প্রায় 5,000 কোটি টাকার বেচা কেনার বাজার। সেখানে 5 ভাগের 1 ভাগও ওঠে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের 4 থেকে 5,000 কোটি টাকার মার্কেট বাজার। এইবার 4 থেকে 5,000 কোটি দূরে থাকুক, আমরা 1,000 কোটি টাকার মধ্যে আসতে পারবো কিনা আমরা সবাই সন্দিহান। আমাদের মার্কেটগুলো কার্যত একদম ফাঁকা, এবং গতকালকে আমি কয়েকটা মার্কেটে গিয়েছি, ওরা খুব দুঃখ করে বলছিল যে আমাদের বেতন বোনাস তো দূরে থাকুক, আমাদের বেতনটা এখনও পাইনি। দীর্ঘ সময় মূল্যস্ফীতি থাকার কারণে মানুষের আয় রোজগার যা ছিল ওই দিয়ে কিন্তু আসলে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। এখন ওনারা হয় নিজের জমানো টাকা খরচ করছেন অথবা ধার দেনা করে খরচ করছেন। তাহলে কি মানুষ কোরবানির হাটে গরু কেনা বেচায় ব্যস্ত? রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায় ঠিক জমে উঠছে না এবার। এখানে এমন অনেকেই এসেছেন একসময় যারা একা একটি পশু কোরবানি দিতেন, কিন্তু এখন অভাবের বাজারে কয়েকজন মিলে শরীকে কোরবানি দেওয়া ছাড়া উপায় মিলছে না তাদের। ঈদ বাজার কিংবা পশুর হাটে যখন বেচা বিক্রির এই অবস্থা, তখন মানুষের দৃষ্টি মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের দিকেই। রাজধানীর যেসব বাজারে নিত্যপণ্যের দাম একটু চড়া, তার মধ্যে একটি এই হাতিরপুল কাঁচা বাজার। এই বাজারে নিম্ন আয়ের মানুষের খুব একটা দেখা মেলে না। এখানে যারা বাজার করতে আসেন তাদের বেশিরভাগই মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত। আমরা একটু শুনতে চাই তাদের কথা, কেমন চলছে মধ্যবিত্ত জীবন। ছোটোখাটো ব্যবসা কিংবা চাকুরি থেকে মাসে যে কয় টাকা আয় করেন তা দিয়ে বাড়ি ভাড়া, আনুষঙ্গিক খরচ, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল পরিশোধ করার পর এখানে এসে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে ফেরা যায়, নাকি অল্প বাজারেই পকেটটা ফাঁকা হয়ে যায়? বাজার, তরি-তরকারি, বাড়ি ভাড়া এবং ওগুলা দেওয়ার পরে কোনো কিছু থাকেই না, এবং দেওয়াটাও ঋণ করে নিতে হয়। আমি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা হিসেবে আমার জন্য অনেক কঠিন হয়ে পড়তেছে। যে কোনো জিনিস কিনতে হলে আমার মনে হয় অনেক দরদাম করে কিনতে হচ্ছে আর কি। আমরা যেটা পছন্দ করি দাম বেশি, কিনতে পারি না। মধ্যবিত্ত হিসাবে জীবনটা কেমন চলছে? চলছে, আল্লাহ যেমন চালাচ্ছে সেভাবেই চলছে। আমি এফোর্ড করতে পারি তাই বলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা প্রতিদিন কিনি সেটা যদি দাম প্রতিদিন বাড়ায় তো কেমন লাগে? দিস ইজ রিডিকুলাস প্রাইস। ফল সাধারণ মানুষ কিনতেছে পারছে বলে আমার মনে হয় না। অতিরিক্ত পয়সা যাদের আছে তারাই কিনতেছে। সাধারণ মানুষের পক্ষে আসলে ওই দাম দর করে ঘুরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সরকারি পরিসংখ্যান মতেই উচ্চ মূল্যস্ফীতির এই কালে মানুষের আয়ের পরিধি খুব একটা বাড়ছে না, ক্রয় ক্ষমতার উপর পড়ছে তাই নেতিবাচক প্রভাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মজুরি বৃদ্ধির হারের তুলনায় দ্রুতগতিতে বাড়ছে মূল্যস্ফীতির হার। চলমান অর্থবছরে এই মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধি হারের মধ্যে ব্যবধান প্রায় 2%। অর্থাৎ মানুষের আয় যতটুকু বাড়ছে তার চেয়ে অনেক বেশি বাড়ছে তাদের ব্যয়। সবচেয়ে বড় কথা, মজুরি, আয় কিংবা বেতন এগুলো মোটা দাগে বাড়ে বাৎসরিক হিসেবের ভিত্তিতে, আর নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতিদিন, প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে। বিবিএসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত 4 বছরে মূল্যস্ফীতির হার বেড়ে দ্বিগুণ হয়েছে, কিন্তু সেখানে এই 4 বছরে মজুরি বেড়েছে মাত্র 1%। বিশ্লেষকরা বলছেন আদর্শ অর্থনীতিতে মজুরি বৃদ্ধির হার হতে হবে মূল্যস্ফীতির তুলনায় কমপক্ষে 2 থেকে 3% বেশি, কিন্তু বাংলাদেশের চিত্র পুরোপুরি উল্টো। একটা সুন্দর সাবলীল অর্থনীতিতে একটা যেটা প্রবৃদ্ধির দিকে যাচ্ছে, সমাজের উন্নতি হচ্ছে, সেই পরিবেশটা হলে তখনই হবে যখন মানে মজুরির হারটা মূল্যস্ফীতির হারের চাইতে অন্ততপক্ষে 2 থেকে 3% বেশি হবে প্রতি বছর। তিনি বলেন একদিকে আয়ের বৈষম্য, অন্যদিকে নাজুক অর্থনীতি, সব মিলিয়ে নাভিশ্বাসে থাকা নিম্ন আয়ের মানুষের কমছে ক্রয় ক্ষমতা। গড়ে এখনো বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে না। যে আয়ের যে বৈষম্যটা সমাজে সেটা অনেক বেড়ে গেছে। মধ্যম এবং নিম্ন মজুরির যারা, তাদের যে মজুরি বৃদ্ধি হচ্ছে সেই হারটা ইনফ্লেশনের চাইতে কম। উপরের দিকে যারা, খুব উপরের দিকে মানে ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এই লেভেলগুলোতে আবার বেতন দ্রুত বাড়ছে।
তাই আপাতত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর দিতে হবে সরকারকে। সেই সঙ্গে নিম্নমুখী রিজার্ভের গতি ফেরাতে হবে আস্থাশীলতার দিকে, এমন পরামর্শই দিচ্ছেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতিটাকে যদি আমি পাশে আনতে পারি, আমি কিন্তু বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এখনো ফুটপাত আর মান্তাসের দোকানে আটকে আছে গাছের লতাপাতা, আকর বাকরে ভর করে গড়ে ওঠা প্রায় ৫,০০০ বছরের পুরনো ভেষজ চিকিৎসা। মানুষের আস্থা ফেরাতে সরকারি মেডিকেল হাসপাতালে আয়ুর্বেদ ইউনানি বিভাগ চালু করলেও জানেন না সাধারণ মানুষ। তারপরও ধীর পায়ে এগিয়ে চলা ভেষজ ওষুধের বাজার থেকে বছরে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ প্রায় ২৫০০ কোটি টাকা। আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন সাইফুল সাগর। আমাশয় কিংবা অকালে চুল পাকা রোধে বহেরার ব্যবহার নতুন নয়। দেহের রক্ত পরিষ্কার, শক্তি বৃদ্ধি, রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমাতে, এমনকি কোষ্ঠকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা সহ হরিতকির ব্যবহার বেশ পুরনো। অ্যালোপ্যাথিক আর হোমিও চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের আগে প্রাচীনকালে রোগ সারাতে মান্তাসার দোকানে সাজিয়ে রাখা শত শত ভেষজ গুণ সমৃদ্ধ গাছগাছালি ছিল মানুষের প্রধান ভরসা। সময়ের পরিক্রমায় বাড়ি থেকে হারিয়ে গেছে ওষুধ গুঁড়ো করার খল নুড়ি, কমেছে অভিজ্ঞ কবিরাজও। আমার গায়ের ব্যথা প্রচণ্ড, ওষুধ পাইতে বহুত খাইলাম, কিছু হয় না। তো একজন বলতেছে আমি চিরতা খাইছি, আমার উপকার হয়েছে, আপনি ওখান থেকে কিনে লেখান, এইসব আমি খাচ্ছি। আমার দাদার কাছে শুনেছি হার্টের জন্য খেয়েছে, উনি বেঁচে ছিলেন তখন। আমার চাচা শুনেছি হার্টের জন্য খেয়েছে, ওই সূত্র ধরে আমরা খাই, আমাদের হার্টের কোনো চিকিৎসা করতে হচ্ছে না। এখন যে পরিসরে আমাদের খোলামেলায় ব্যবসাগুলো হয়, এটা যদি আমরা প্যাকেটজাত করে দিতে পারি, মানুষকে যদি বুঝাতে পারি, দ্বার প্রান্তে নিয়ে যায়, তাহলে ব্যবসা অনেক ভালো হবে। নাচ গানের লোভ দেখিয়ে হাঁটুরেদের জড়ো করার এই কৌশল বেশ পুরনো। একটা পর্যায়ে কথার ফুলঝুরিতে বধ করে গ্রামের সহজ সরল মানুষ হয় হকারের শিকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রাচীনকাল থেকে চলে আসা ভেষজ চিকিৎসার নামে সর্বরোগের মহাঔষধ বলে হাতে তুলে দেয়া হয় অনুমোদনহীন অখ্যাত কুখ্যাত কোম্পানির ভুয়া ওষুধ। একটা চিকিৎসা রোগের বিস্তৃতি না জেনেই একটা মানুষ ভুল ট্রিটমেন্টে যেতে পারে, সেজন্য আয়ুর্বেদ শাস্ত্রটা ডেভেলপ না হওয়ার পিছনে এই জাতীয় কারণগুলো বেশি। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভেষজ চিকিৎসা ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। দেশে ২০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৫৮টি জেলা হাসপাতাল ও ১২টি মেডিকেল কলেজ হাসপাতালে চিরায়ত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। বাস্তবে সেই উদ্যোগের প্রতিফলন দেখতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখন টেলিভিশন। বিভিন্ন রোগব্যাধি নিয়ে এলোপ্যাথিক চিকিৎসকদের কক্ষের সামনে শত শত রোগীর ভিড়। আয়ুর্বেদ ও ইউনানি মেডিকেল অফিসারের জন্য বরাদ্দ দেয়া একমাত্র কক্ষের সামনে রোগী নেই বললেই চলে। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসার প্রসারে সরকার হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে আলাদা বিভাগ চালু করলেও এসব চিকিৎসার প্রসারে তেমন কোনো সচেতনতার উদ্যোগ নেই। এই যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চোখে পড়েনি আয়ুর্বেদ ইউনানি সংক্রান্ত কোনো বিলবোর্ড, লিফলেট কিংবা প্রচারণা, যার কারণে মানুষ এসব চিকিৎসা নিয়ে এখনও অজানাই থেকে যাচ্ছে। এই মেডিকেলে আয়ুর্বেদিক বা ইউনানি যে একটা সেক্টর আছে, বা সেটাতে যে টিকিট কাটলে সেখানে যে ওষুধ বা ডাক্তার এখানে আছে, সেটা সাধারণ জনতা এখন জানে না। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, এখানেও রোগীর খরা দেখা গেল বহির্বিভাগে ইউনানি মেডিকেল অফিসার ডাক্তার আসাদুর রহমানের কক্ষে। জানা গেল, রোগীদের বিনামূল্যে সরবরাহের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ৫ লাখ টাকার ওষুধের সবটুকু শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। এরপর প্রায় ৭ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ। একজন মেডিকেল অফিসারের জন্য কমপক্ষে ২৫-৩০ লক্ষ টাকার যদি ওষুধ বরাদ্দ করা হয়, তাহলে আমার এখানে প্রচুর রোগী হবে। বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করার চেষ্টা করছি, বিভিন্ন ডে সেলিব্রেশন করার চেষ্টা করছি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার চেষ্টা করছি। ইয়োগা করলে ইয়োগার সাথে আয়ুর্বেদিকের যে সম্পর্ক এবং এর দ্বারা মানুষ কী উপকার পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্যাররা অলরেডি কাজ শুরু করেছেন। যে আমাদের ওষুধগুলো বাইরে অ্যাভেলেবল না হতে রুগীরাও অনেক ক্ষেত্রে তারা কষ্ট পায় ওষুধ পাওয়াতে। ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে ওষুধ পাইলো না, সে হয়তো খাইতেছে না।
প্রায় ৩০ প্রকার ভেষজ উদ্ভিদ নিয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে দেশের প্রতিটি উপজেলায় ৩৬৪টি ভেষজ বাগান গড়ে তোলা হয়। বাস্তবে এসব বাগান বা মালি কিছুই খুঁজে পাওয়া যায়নি বলে গত বছরের অক্টোবরে অভিযোগ করে প্রাচীন চিকিৎসা উন্নয়ন প্রচেষ্টা প্রাচী। সূত্র বলছে, দেশে কমপক্ষে ৩২০টি ইউনানি আর আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছে প্রায় ২২০টি কোম্পানি। পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ছে ভেষজ ওষুধের চাষাবাদ। প্রায় ৫,০০০ বছরের পুরনো ভেষজ চিকিৎসা পদ্ধতি একসময় জনপ্রিয়তা হারালেও এখন আবারও সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। করোনা প্রতিরোধে বা করোনা মোকাবেলায় ন্যাচারাল মেডিসিনের উপর শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী একটা নতুন নবজাগরণ সৃষ্টি হয়েছে। এরই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট পরিসরে হলেও সেখানে ঔষধি গ্রাম করে উঠছে। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা সুবিধা, অত্যাধুনিক গবেষণা ও মানসম্পন্ন ওষুধ উৎপাদন এবং অসংখ্য মানুষ স্বাস্থ্যসেবার প্রয়োজনে ব্যবহার করায় ইউনানি মেডিসিন সিস্টেমে বিশ্বব্যাপী নেতৃত্বের ভূমিকায় অবস্থান করছে পাশের দেশ ভারত। আয়ুর্বেদ ইউনানি কোম্পানিগুলো ছাড়াও স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা ও একমির মতো শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ভেষজ ওষুধের চাহিদার ৩০% পূরণ করে, যেখান থেকে বছরে তাদের আয় প্রায় ৮০০ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে ভেষজ ওষুধের বাজার থেকে বছরে প্রায় ২৫০০ কোটি টাকা রাজস্ব পায় সরকার, যা সামগ্রিক ফার্মাসিউটিক্যাল খাতের আয়ের ১/১০। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। আষাঢ়ের প্রথম দিন আজ। কবিতার গানের গণ্ডি পেরিয়ে বাদলদিনের গভীর প্রভাব আছে জনজীবন আর অর্থনীতিতে। তাই মেঘমধুর বর্ষাকে আমন্ত্রণ না জানানোর উপায় নেই। আষাঢ় নিয়ে প্রতিবেদন রয়েছে কিছুক্ষণ পর। ঈদুল আজহায় সবচেয়ে বড় বাণিজ্য হয় পশু বেচাকেনাকে কেন্দ্র করে। পাশাপাশি কোরবানির সময় জীবাণুনাশক ও পরিচ্ছন্নতা সামগ্রীর বিক্রিও বেড়ে যায় কয়েক গুণ। কোরবানির মোট বাণিজ্যের ৮ থেকে ১০% লেনদেন হয় আনুষঙ্গিক এই খাতটি ঘিরে। জাহাদ মাহমুদের প্রতিবেদন। তেজগাঁওয়ের বাসিন্দা কাজী জহির রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন জীবাণুনাশক লিকুইড ও ব্লিচিং পাউডার কিনতে। পশু কোরবানির স্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করতে তার মতো অনেকেই দোকানে ভিড় করছেন এই পণ্যগুলো কিনতে। বর্জ্যগুলো যখন আমার পড়ে থাকবো এগুলা দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে যাতে গন্ধ না ছড়ায়, মূলত এই জন্য কিনা। ঈদের আগে জীবাণুনাশকের চাহিদা বাড়লেও দাম তেমন একটা বাড়েনি। এছাড়া সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে কোম্পানি ভেদে দামে রয়েছে পার্থক্য। শুধু এসব পণ্যই নয়, বেলচা, ব্রাশ, ঝাড়ুও বিক্রি হচ্ছে দেদারসে। এই সরঞ্জামগুলো পরিচ্ছন্নতার কাজে অপরিহার্য। ক্রেতারা বলছেন, কোরবানির বর্জ্য ঠিকমতো পরিষ্কার না করলে জীবাণু ও দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়তে পারে রোগবালাইয়ের সংক্রমণ। সে কারণেই এসব পণ্য কেনা। সলার ঝাড়ু নেব, বেলচা নেব, ব্রাশ নেব, তারপরে বিভিন্ন জায়গায় আছে পরিষ্কার করার জন্য অনেক কিছু আমরা নেওয়ার জন্য আসছি আর কি। সামনে কোরবানি আসতেছে, কোরবানির রক্ত বর্জ্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, এবং সামনে ডেঙ্গু আসতেছে, ডেঙ্গু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে ডেঙ্গুও থাকবে না সামনে। কোরবানির সময় বেলচা, ব্রাশ, ঝাড়ু, পলিথিন ও চাটাইয়ের দাম বছরের অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বাড়তি থাকে, তবে আকার ভেদে দামে কিছুটা তারতম্য হয়ে থাকে। ঈদকে ঘিরে সারা দেশে বেড়ে যায় অর্থনৈতিক কর্মকাণ্ড। গ্রাম থেকে শহরে বাড়ে অর্থের প্রবাহ। কোরবানির পশু ছাড়াও আনুষঙ্গিক খাতে স্বল্পমেয়াদী এই বিনিয়োগ অর্থনীতির মন্দা ভাবকে চাঙ্গা করবে বলে মনে করছেন এই বিশ্লেষক। অর্থনীতিতে যেহেতু এটা চাপ রয়েছে, তো চাপ থেকে উঠে দাঁড়ানোর জন্যে এই কোরবানির ঈদ বা যে কোনো ধরনের যে বাংলাদেশি উৎসবগুলো হয়, সেই উৎসব কেন্দ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো একটা বড় ভূমিকা পালন করে। যতটুকু আসলে কোরবানির পশুতে আসলে বিনিয়োগ হয়, এর
8 থেকে 10% হচ্ছে এই অ্যাপ্লায়েন্সগুলোতে ব্যবহার করা হয়। মানে এখানে যদি আমরা এখন ডিটারজেন্ট থেকে শুরু করে এখানে যে চট বা হোগলা যেগুলোর ব্যবহার হয় সেটা যদি আমরা দেখি, এখানে দা বটির ব্যবহারও রয়েছে। তো এখানে কিন্তু এই যে শর্ট টার্ম যে হচ্ছে লেবার তার এঙ্গেজমেন্ট রয়েছে, এবং একই সঙ্গে যে বিভিন্ন রকমের যে উপকরণ ব্যবহার করা হচ্ছে, তো সেগুলো সব মিলে এরকম একটা পরিমাণে হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবারের কোরবানিতে কম বেশি 70,000 কোটি টাকা মূল্যের পশু বিক্রি হতে পারে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে কোরবানি উপলক্ষে পশু বিক্রি ছাড়াও আনুষঙ্গিক অন্যান্য খাতে লেনদেন হতে পারে আনুমানিক 7,000 কোটি টাকা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। মেঘদূতের বার্তা নিয়ে হাজির আষাঢ়। 1431 বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন আজ। শুরু হলো গাছের পাতা, টিনের চাল কিংবা ছাদের রেলিং ছুঁয়ে রিমঝিম ছন্দে বৃষ্টি পড়ার দিন। সবুজের সমারোহে নতুন প্রাণের বার্তা নিয়ে এসেছে আষাঢ়। আকাশ ছেয়েছে মেঘের ঘনঘটায়। শহরে আষাঢ় খুব একটা পরিবর্তন না আনলেও গ্রামীণ জনপদের আষাঢ় মাসের জন্য প্রস্তুত মাঠঘাট জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অভ্র। আষাঢ় মানে ঘন কালো মেঘ, ঝুম বৃষ্টি আর পাগলা হাওয়া। আষাঢ় মানে টিনের চালে রিমঝিম ছন্দ। স্কুল ছুটির পর বৃষ্টিতে দল বেঁধে ফুটবলে মেতে ওঠা। গরমের উত্তাপ ছাপিয়ে আষাঢ়ে নেমে আসে মেঘদূত। বৃষ্টির প্রতি ফোঁটায় প্রশান্তি ছড়িয়ে যায় শহর, নগর, বন্দর ছাপিয়ে পাড়া মহল্লায়। আকাশের জল ভিজিয়ে দেয় মন ও শরীর, ভিজে তৃপ্ত হয় প্রকৃতি। আষাঢ় মাসের সময় যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টির মাধ্যমে সব ধুলোবালিগুলো চলে যায় আর আমাদের মনে একটা আলাদা প্রশান্তি চলে আসে। কৃষক যারা তাদের ধান, তাদের পাট, তাদের গম, এই যে সেখানে একটা পানি স্বল্পতা দেখা দেয়, সেটা আষাঢ় মাসে কিন্তু মোটামুটি একটা প্রাণী পায় সেখানে। এই সময় কিন্তু ভ্রমণ পিপাসু মানুষগুলোদের জন্য অনেক ভালো হয়। আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যে জলে একটু নৌকা দিয়ে ঘুরবো। নদীতে বাড়ে পানি, আরও বাড়ে মাছেদের সংলাপ। সাদাবক সহজেই খুঁজে পায় তার প্রিয় শিকার। আর বৃষ্টি বাড়লে জমির কৃষক নেমে পড়ে জাল হাতে। গ্রামের পথ দিয়ে কৃষানি ফিরে যায় বাড়ি। আকাশ থেকে যায় মেঘেদের দখলে। ঘন কালো মেঘ কিংবা শীতল বাতাস সবকিছুই যেন মনে করিয়ে দিচ্ছে এসে গেছে আষাঢ় মাস। আর এই আষাঢ়কে কেন্দ্র করে খুব একটা পরিবর্তন দেখা মেলে না শহুরে জনজীবনে, তবে পরিবর্তন দেখা মিলে এই গ্রামীণ মানুষের কাছে। এখানটায় আষাঢ়কে বরণ করে নিতে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। আষাঢ় মাসের থই থই পানি সামাল দিতে প্রস্তুত জনপদ, প্রস্তুত ঘরবাড়ি, সাথে জেলে পাড়া। খাল কেটে বেঁধে রাখা হয় যাতে মাছগুলো সেখানে ঢুকে পরবর্তীতে যখন বৃষ্টি চলে যাবে বা বর্ষাকাল চলে যাবে সেখান থেকে মাছ ধরে খেতে পারে। তো এই যে আনাগোনাগুলো তাদের কিন্তু প্রস্তুতি থাকে। এই বর্ষা অনেককে নিয়ে যায় পুরনো দিনে, মনে করিয়ে দেয় ছেলেবেলার কথা। গ্রীষ্মকালের পরপরই সেই নতুন যৌবনটা আসতো নদীর, তখন ভরো ভরো থই থই একটা পরিস্থিতি থাকতো। আর ওখানে আমরা সাঁতার কাটতাম, একদম দল ধরে একদম মাঠে দৌড় দিয়ে দিতাম। এবং আমাদের সেই ফুটবল খেলার মধ্যে যে একটা আনন্দ, এই আনন্দটা মনে হতে একটা আলাদা শান্তি কাজ করত। শহরে আসার আসে ভিন্ন গল্পে। আলসে দিন চায়ের কাপে বেলকুনিতে দাঁড়িয়ে, কেউ বা ভেজার ভয়ে শান্ত, আবার কেউ ভিজে ভিজে ক্লান্ত। একটু বৃষ্টি পড়লো একটা শান্তির ঘুম দেয়। আজকে স্কুল কলেজ কোথাও যেতে ভালো লাগতেছে না, বা যা ব্যালকনি আছে খুব সুন্দর তাকায় থাকি, বৃষ্টির ফোঁটা পড়তেছে, ঝুমঝুম বৃষ্টি, ওটা আমরা খুব এনজয় করি। টিনের চালে শব্দ পড়তো, এই টিনের চালে শব্দটাকে মিস করি এখন, কিন্তু এই হলের ছাদে ভিজার ওটা অন্যরকম একটা আলাদা মজা। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে পাই না কূল। সুদূর প্রাচীনকাল থেকেই বাংলা সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার অঙ্গন আষাঢ় বন্দনায় উচ্ছ্বাসিত। কবির কবিতায়, শিল্পীর সুরে গানে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে
বর্ষার বৃষ্টির রূপবর্ণনায়। মাধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। আষাঢ় মাসে মেঘে মেঘে যেন প্রকাশ পেয়েছে মন খারাপ, স্নিগ্ধতা, প্রশান্তি, আবার কখনো কখনো উল্লাসের। সাহিত্যের শিক্ষার্থী হিসেবে আষাঢ় মানে আমার কাছে কালিদাসের মেঘদূত, রবীন্দ্রনাথের অসংখ্য গান, কবিতা, নজরুলের গান, কবিতা। বৃষ্টি আসলে অনেকটা মনের মতোই, কিন্তু এই মন এবং বৃষ্টির মেঘকে কিন্তু অনেক রচনাকারী বা অনেক কবি সাহিত্যিক কিন্তু তাদের কবিতা, গানে অনেকভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার। আষাঢ় মাস যেন এসেছে প্রকৃতিকে আবার সতেজ করতে। নির্ভেজাল বাতাস আর পিচ্ছিল উঠান যেন মনে করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষের কথা। শাহাদাত অফরোজ, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত এবং আরামবাগ থেকে যুক্ত আছেন জাবেদ আবদুল্লাহ। শুরুতে এই ট্রেন যাত্রার খবর জানবো সাজিদ আরাফাতের কাছ থেকে। সাজিদ, জানাবেন ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা, আর ঈদ যাত্রায় কতটা স্বস্তিদায়ক হচ্ছে ট্রেনের? উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছিলেন যে ঈদ যাত্রা শুরু হয়ে গিয়েছে, ঈদ যাত্রায় স্বস্তির যাত্রা যদি বলি সেটা রেলের মাধ্যমে কিন্তু যাত্রীরা ঢাকা ছাড়ছেন। অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু খুব বড় কোনো শিডিউল বিপর্যয় নেই রেলে, সময় মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে একটি ট্রেন দেখতে পাচ্ছি, তিস্তা এক্সপ্রেস, যেটি 7:30টায় ছেড়ে যাবে, অর্থাৎ আর মিনিট 5 পরেই কিন্তু ছেড়ে যাবে। এরই মধ্যে সমস্ত যাত্রী কিন্তু ট্রেনে উঠে পড়েছেন আমরা দেখেছি, এবং সকালে আমরা বেশ কয়েকটি ট্রেন একেবারে সময় মতো ছেড়ে গিয়েছে, যাত্রী বোঝাই ট্রেন। আমরা এখানে যারা যাত্রা করছেন, যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে, গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য, তাদের সাথে কথা বলেছে। তারা যেটি বলছিলেন যে ট্রেন যাত্রা সবসময় স্বস্তিদায়ক হয়, তবে এবারও স্বস্তিদায়ক। ট্রেনে তেমন কোনো অতিরিক্ত যাত্রী বোঝাই আমরা দেখিনি। ট্রেনের ছাদে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না, ট্রেনের টিকিট ছাড়া যাতে কেউ যাত্রা করতে না পারে সে বিষয়টিও নজরদারি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী দেখেছি, রেলওয়ে কর্তৃপক্ষ নজরদারি দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে রেল যাত্রায় একটা স্বস্তিদায়ক যে চিত্র, সেই চিত্রই আমরা দেখছি। কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি হয়তো ছেড়ে যাবে, এরপরে বাকি আরও যে ট্রেনগুলো আছে সেগুলোও সময় মতো ছেড়ে যাবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং যারা প্রিয়জনের সাথে ঈদ করার জন্য ঢাকা ছাড়ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছিলেন যে বেশ স্বস্তিদায়ক যাত্রা এই ট্রেনে, এবং সময় মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। একটু যদি বলে রাখি যে মোট 69টি ট্রেন কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এর মধ্যে 43টি আন্তনগর। সব মিলিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের ধারণা প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি, প্রায় 1.5 লক্ষ মানুষ এই ট্রেনে করেই কিন্তু ঢাকা ছাড়ছে, এবং সময় মতো সব ট্রেনই ছাড়ছে। কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে ঈদ যাত্রার যে আজ 4র্থ দিন, এর আগের দিনগুলোতেও দেখেছি যে ট্রেন কিন্তু সময় মতো সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। মোটামুটি কোনো ধরনের বড় কোনো শিডিউল বিপর্যয় নেই, এবং দিনব্যাপী আরও যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলো সময় মতো ছেড়ে যাওয়ার প্রত্যাশা রেলওয়ে কর্তৃপক্ষ করছে। তো ঈদ যাত্রার 4র্থ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। এবার একটু বাসের খবর জানতে চাই। যারা বাসে করে বাড়ি ফিরছেন, কেমন হচ্ছে তাদের সেই যাত্রা? সহকর্মী জাবেদ আবদুল্লাহ আরামবাগ থেকে যুক্ত হয়েছেন। জাবেদ, জানাবেন যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে কিনা, আর ভাড়া নিয়ে কোনো অভিযোগ অনিয়ম রয়েছে কিনা? হাফিজ, শুভ সকাল। এরই মধ্যে মাটির টানে শেকড়ের সন্ধানে কিন্তু ধীরে ধীরে মানুষ বাড়ির পানে ছুটে যেতে শুরু করেছে। যেমনটি বলছিলেন, আজ এই ঈদ যাত্রার 4র্থতম দিন। এরই মধ্যে বাস যোগে কিন্তু মানুষ এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 22টি জেলা, সেই 22টি জেলায় কিন্তু ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেছে। আমরা দেখেছি যে সকাল থেকে যাত্রীরা এই যে বাস টার্মিনাল কেন্দ্রিক এখানে আসছেন, এবং এখান থেকে নির্দিষ্ট যে তাদের যে বাস রয়েছে সেটিতে আরোহণ করে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে।
চাচ্ছেন। একটু জানিয়ে রাখা ভালো, সেটি হলো যে এই যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। ভাড়া নিয়ে তো যাত্রীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকেই, সেটি বরাবরের মতো এবারও আছে। তবে সেই বিষয়টা মানতে নারাজ বাস মালিক কর্তৃপক্ষ। তারা বলছে যে নিয়ম মেনেই যে বাস মালিক সমিতি রয়েছে সেই সমিতির বেঁধে দেওয়া দামেই মূলত টিকিট বিক্রি করছেন এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না। এভাবে একটু বলা যায় যে এই বাস যোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলায় কিন্তু 15 থেকে 18 লাখ মানুষ কিন্তু সড়ক পথে বাড়ির পানে ফিরে যায়। একটু আমার ছবিতে ফ্রেম হয়তো দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিন্তু নির্দিষ্ট সময় মতো আসছে এবং ধীরে ধীরে যাত্রী নিয়ে কিন্তু বাসগুলো গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আসার পরে কাউন্টারগুলোতে কথা বলেছি, একাধিক কাউন্টারে তারা বলেছে যে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় নেই। তবে একটু মোটা দাগে বলা যায় যে বাস মালিকদের অর্থনীতির ভিত্তি এতটাই মজবুত যে এই আধুনিক সব কিন্তু পরিবহন এই রুটে সেবা নিয়ে কিন্তু সচল রয়েছে। তো যেটি হয় প্রতিবারের মতো এবারও তেমনটি হয়েছে যে বাস যাত্রা হয়তো দুপুরের পরে যাত্রীর চাপ কিছুটা হয়তো ধীরে ধীরে বাড়তে পারে। এখন যেহেতু সকাল, হয়তো আর কিছুক্ষণ পর দুপুর নাগাদ যাত্রীর চাপ ধীরে ধীরে বাড়বে। তবে যাত্রীদের মধ্যে কিছু ভোগান্তি তো থাকেই। তবে যাত্রীরা যে বিষয়টা বলেছে যে এই যাত্রায় কিছুটা ভোগান্তি, সেটি এই ঈদ যাত্রার একটি অংশ। উজ্জ্বল, এই ছিল আরামবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। ট্রেন ও বাস যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বাড়ি ফেরার আরও খবর জানাতে সিরাজগঞ্জের ঝাওয়াইল এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, সেতুর পূর্ব এলাকায় তো যানজট তৈরি হয়েছে, প্রতি বছরেই ঈদ আসলে সেখানে যানজট তৈরি হয়, এর মূল কারণটা আসলে কি? জুজল, আপনি যেটি বলছিলেন যে আসলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে যে যানজটটি সৃষ্টি হয়েছে সেটি মূলত বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে এলাঙ্গা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মধ্যরাত থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে যানজট হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হয়েছে কিন্তু ঘরমুখ মানুষকে। বিশেষ করে এই যানজট, এবার যে যানজটটি লেগেছে সেটার কারণ আমরা যেটা জানতে পেরেছি যে বঙ্গবন্ধু সেতুতে যে টোল আদায়, সেই টোল আদায়ে কিন্তু কিছুটা ধীর গতির কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। তার কারণ যে স্বাভাবিকের থেকে কিন্তু অতিরিক্ত প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আমি যদি গত 24 ঘন্টার যদি টোল আদায়ের তথ্য যদি দেই, যে গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 53,000 যানবাহন কিন্তু এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে যে যানবাহনের সংখ্যা থাকে কিন্তু 20 থেকে সর্বোচ্চ 25,000। আপনি বুঝতে পারছেন যে দ্বিগুণ পরিমাণ যানবাহন কিন্তু এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হচ্ছে, যে কারণে টোল আদায়ের যে বুথগুলো রয়েছে সেই বুথে কিন্তু ধীরগতি হচ্ছে। এই কারণে আসলে যানজট। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু থেকে এলাঙ্গা পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে এটি আসলে সিঙ্গেল লেন হওয়ার কারণে কিন্তু এই মহাসড়কে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গাড়ি বিকল কিংবা ছোটখাটো দুর্ঘটনা হলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আর আমি যে পশ্চিম পারে রয়েছে সিরাজগঞ্জ অংশে, এই অংশে কিন্তু আসলে একদমই স্বাভাবিক বলা চলে, একদম স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহন পারাপার হচ্ছে। তার কারণ যে যানবাহনগুলো পূর্ব পার থেকে টোল দিয়ে পার হচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু এই পশ্চিম পার দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে, যে কারণে এই অংশে কিন্তু মানুষের যে যাত্রা সেটি কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে বলে আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। তবে উত্তরবঙ্গের যে ঈদ যাত্রা, বিশেষ করে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই অংশে কিন্তু মানুষকে যানজটের ভোগান্তি নিয়ে কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে। বিশেষ করে যে এই মহাসড়ক পাড়ি দিতে প্রায় 2 থেকে 3 ঘন্টা স্বাভাবিক সময় কিন্তু তারা পার হতে পারে, কিন্তু গতকাল কিন্তু যারা এই উত্তরবঙ্গ মহাসড়ক পাড়ি দিয়েছেন তাদেরকে কিন্তু 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে কিন্তু এই মহাসড়ক পাড়ি দিতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আসলে দীর্ঘ সময় যানজটে পড়ে ভোগান্তি নিয়ে কিন্তু শেষ মুহূর্তে বাড়ি ফিরতে হচ্ছে ঘরমুখ মানুষকে। তো উজ্জ্বল, এই ছিল উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পবিত্র আরাফার ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শনিবার ভোর থেকে আরাফায় পৌঁছাতে শুরু করেছেন হাজিরা।
দুপুরে মসজিদে নামিরা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে হজের খুতবা শুনবেন সারা বিশ্বের কোটি কোটি মুসল্লি। নামিরায় জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। আরাফায় হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। নামাজ শেষে সেখানেই রাত কাটাবেন খোলা আকাশের নিচে। এ সময় ইবাদতের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা, যা মিনায় ফিরে আগামী 3 দিনে শয়তানের প্রতীক জামারা লক্ষ্য করে ছুটবেন। 1400 বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো রীতি মেনে প্রতি বছর মক্কায় হজ পালনে যান লাখ লাখ মুসল্লি। সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার বাধ্যতামূলক এই রীতি বিশ্বের অন্যতম বড় ধর্মীয় মিলন মেলা। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। টাঙ্গাইলে দিন দিন জনপ্রিয় হচ্ছে কলার চাষ এবং এই পেশায় স্বাবলম্বী হয়েছেন অনেকেই। তার ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বিভিন্ন খামার। একটি প্রতিবেদন রয়েছে, বিস্তারিত সেখানে দেখে আসবো। টাঙ্গাইলের মধুপুর জলছত্র কলার হাট সপ্তাহের মধ্যে 6 দিনই জমে ওঠে কলার বেচাকেনা। বাগান থেকে সরাসরি কলা নিয়ে এখানে বিক্রি করতে আসেন স্থানীয় কৃষকরা। আর তুলনামূলক দর কম হওয়ায় দেশের নানা প্রান্তের পাইকাররা এখান থেকে কলা নিয়ে বিক্রি করেন বিভিন্ন হাট বাজারে। তবুও দর নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বাজার ভালো থাকলে বিক্রি করন যায়, আর ভালো যদি না থাকে তাহলে মন্দা দামে বেচুন আগে। যে কলায় মনে করেন যে 70-80 টাকা খরচ হইতে, এই কলায় 150 টাকা খরচ হয়। বিশেষ করে কলার খেতে অনেক রোগ আছে, রোগের কারণে লাভ হয় না। আগে যদি মনে 4 পাখিতে 80,000 টাকা ব্যবসা থাকতো, এখন থাকে ধরুন 20,000 কি 10,000 টাকা। ঠিক এগুলা কাঁচামালের বাজার তো কিনা হয় 400-500 কলাই টাকা। একটা সরি 300 টাকা দিয়ে কেনার পরে আপনার গাড়ি ভাড়া সহ আপনার 350 টাকা পরে সর্বোচ্চ মনে করেন যে 20 টাকা লাভে আমরা বিক্রি করে ফেলাই। হাটের পরিবেশ নিয়ে মোটেও সন্তুষ্ট নন কেউ। বছরে 1000 কোটি টাকার বাণিজ্য হলেও হয় না তেমন কোনো সংস্কার। মোটামুটি যে অঙ্কে কলা আসে তাতে 20 টাকার উপরে আপডাউন করতেছে প্রতিদিন। 70-80 জন করে পাইকার আহে। কৃষক তো আমাবা 150, 200, 300, 500 করে কৃষক আহে। এটা কৃষকে 1 কলা আহে, আর এটা ব্যাপারী কলা কিনে নেয় 300-400 করে, 500, কতজনে 1000, 1200, 1500 গালা পর্যন্ত কিনে। কলার উৎপাদন বাড়াতে এবং কীটনাশক ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার না করতে নানা ধরনের পরামর্শ দিচ্ছে জেলার কৃষি বিভাগ। অন্যদিকে চাষিদের যে কোনো ধরনের সমস্যা নিরসনে পাশে থাকার কথা বলছে জেলা প্রশাসন। কৃষকরা যে কীটনাশক ব্যবহার করে সেটা আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি, বিভিন্ন পরামর্শ দিচ্ছি। বিশেষ করে কলার যেই ব্যাগিংটা, এই ব্যাগিং নতুন একটা প্রযুক্তি, যার ফলে কোনো কীটনাশক দিতে হয় না এবং কলাটাও সুরক্ষিত থাকে পোকামাকড় থেকে, সেটা আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। হাটের উন্নয়ন বা ফরওয়ার্ড লিঙ্কেজ হিসেবে তাদের বাজারজাতকরণ স্মুথলি যাতে তারা ব্যবসা রান করতে পারে, এ সকল বিষয়ে তাদের চাহিদা মোতাবেক আমাদের কাছে তারা কোনো দাবি বা তাদের প্রয়োজন উপস্থাপন করলে আমরা আইনসঙ্গতভাবে যতটুকু তাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন নিশ্চয়ই সেটি আমরা দেব। টাঙ্গাইলে বনের সহজলভ্য জমি ব্যবহার করে কলা চাষে লাভবান হওয়ায় মধুপুর, ঘাটাইল ও সখীপুর উপজেলায় বাড়ছে নানা জাতের কলার চাষ। চলতি বছর জেলায় 4080 হেক্টর জমিতে 1,35,000 টন কলার উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন টাঙ্গাইল। সরবরাহ কম থাকায় খুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। গেল সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজিতে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 50 টাকা। বিস্তারিত জানবো সহকর্মী রামিম চৌধুরীর কাছ থেকে। রামিম, বাজারে সবজির সরবরাহ কেন কম, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, গত কয়েকদিন ধরে কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে। আজকেও সে একই অবস্থা। আজকে প্রায় সব ধরনের সবজিতেই গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত প্রায় সব ধরনের সবজিতেই বেড়েছে। তবে সরবরাহের কথা যদি বলি, আজকে কিন্তু সরবরাহ অনেকটাই কম রয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু সরবরাহ কম রয়েছে বাজারে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই অঞ্চলের প্রায় সব ধরনের যে ছোট ছোট যে মার্কেটগুলো রয়েছে, যে বাজারগুলো রয়েছে, সেই বাজারে কিন্তু এখান থেকে সবজি সরবরাহ করা হয়। কিন্তু আজকে কিন্তু
সেই যে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ অনেকটাই কম। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেসব জায়গা থেকে এই সবজি সরবরাহ করা হয় সেই জায়গাগুলো থেকে কিন্তু সবজি কম আসছে, এবং যার ফলে কিন্তু সবজির যে দাম বা সবজির যে সরবরাহ সেটি কিন্তু কমেছে, এবং কমার ফলে কিন্তু দাম অনেকটাই বেড়ে গিয়েছে গত কয়েকদিন ধরেই। আজকে যদি কয়েকটি সবজির দামের কথা বলি আপনাকে, যেমন উচ্ছে আজকে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 50 টাকা করে, কাঁকরোল বিক্রি করা হচ্ছে 50 টাকা, শসা বিক্রি করা হচ্ছে 60 থেকে 65 টাকা করে প্রতি কেজিতে, ঝিঙে বিক্রি করা হচ্ছে 35 টাকা, এছাড়াও পটল রয়েছে যেটি বিক্রি করা হচ্ছে 30 টাকা, ঢেঁড়স 30 টাকা। এবং তবে এখানে কিন্তু আজকে কাঁচামরিচের যে দাম সেটি কিন্তু অনেকটাই চড়া রয়েছে। আজকে কিন্তু 250 টাকা করে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে চাষের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখানকার অনেকে চাষি আসেন যারা সরাসরি এখানে এসে পাইকারি বাজারে এসে তাদের যে সবজি সেটি বিক্রি করেন। তারা যেটি বললেন যে চাষিরা যেখানে চাষ করছেন যে সবজিগুলো সেখানে কিন্তু এখানে যে সবজিগুলো তারা চাষ করছেন তারা কিন্তু সেসব জায়গাতে আবহাওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে কিন্তু বৃষ্টি নেই খুলনাতে, এবং বৃষ্টি না থাকার ফলে কিন্তু তাদের যে চাষের জায়গাগুলো রয়েছে সেখানে সবজিগুলো কিন্তু পানি পাচ্ছে না, তার ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যার ফলে সরবরাহ কমেছে এবং দামও কিন্তু বেড়েছে। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল খুলনা থেকে সবশেষ খবর সবজি বাজারের। খুলনা থেকে সবজি বাজারের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। কানাডায় শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট না দেওয়ার চিন্তা করছে সরকার। সবার জন্য এটি প্রযোজ্য না হলেও কিছু কিছু পেশার ক্ষেত্রে আসতে পারে বিধিনিষেধ, মনে করছেন নীতি নির্ধারকরা। এরই মধ্যে সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের ফিরতে হবে সাপ্তাহিক 24 ঘন্টা কাজের বিধানে। নিয়ম না মানলে বাতিল হতে পারে ছাত্রত্ব। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। বিশাল আয়তনের দেশ হওয়ার পরও স্বল্প সংখ্যক জনগোষ্ঠী নিয়ে হিমশিম খাচ্ছে কানাডা। অর্থনৈতিক সংকট কোনোভাবেই সামাল দিতে পারছে না। বিশ্বব্যাপী অসামঞ্জস্য ব্যয় আর কর্মসংস্থানের অভাব, সঙ্গে তীব্র আবাসন সংকট, এসব কিছু সরকারকে বাধ্য করছে নতুন নতুন বিধিনিষেধ আরোপে। To be clear, the purpose of the international student program is to study and not to work. So with these considerations in mind, we intend to make permanent changes to allow up to 24 hours of off-campus work for international students. আসছে সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সপ্তাহে 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। শ্রমবাজারে কর্মী সংখ্যা কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে কমে আসে প্রতিযোগিতা, সৃষ্টি হয় কর্মঘণ্টা। 2023 সালেই এসেছে 12.5 লক্ষেরও বেশি মানুষ, কিন্তু এই বিপুল জনগোষ্ঠীকে ধারণ করার জন্য কানাডার অবকাঠামো কি প্রস্তুত? নানা পরিসংখ্যান বলছে, নানা হিসেব বলছে আসলে প্রস্তুত নয়। এর একটা প্রচ্ছন্ন প্রভাব আমরা দেখতে পাচ্ছি আবাসন খাতে। সামান্য একটা এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া করতেই লোকজনকে গুনতে হচ্ছে $2400 মতো। বিশ্লেষকরা বলছেন সংকট সাময়িক, খুব দ্রুতই সমস্যা কাটিয়ে উঠতে পারবে অটোয়া। অভিবাসন কখনোই আমার মনে হয় না কানাডায় বন্ধ হবে। আবার অন্যদিকে দেখতে গেলে কানাডার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো তাদের আয়ের জন্য আন্তর্জাতিক ছাত্রদের উপর ভীষণ রকম নির্ভরশীল। সুতরাং আমার মনে হয় এই বিধিনিষেধগুলো অত্যন্ত সাময়িক। তবে অর্থনৈতিক গতি বাড়াতে বেছে বেছে ওয়ার্ক পারমিট দিতে চায় জাস্টিন ট্রুডো সরকার। এতে শঙ্কা রয়েছে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে নাও পেতে পারেন নির্দিষ্ট 3 বছর মেয়াদি কাজের সুযোগ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।